হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য নতুন গল্প একটি, কমলিনীর কণ্ঠহার। লেখিকা পল্লবী পাল। পল্লবী পালের জন্ম ও বেড়ে ওঠা হাওড়ার আন্দুলের শহরতলিতে। শিক্ষাগত দিক দিয়ে তিনি MBA, পদার্থবিদ্যায় স্নাতক, তথ্য প্রযুক্তি কোম্পানিতে HR ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ও সফট স্কিলস ট্রেনার হিসেবে কর্মরতা। সাহিত্য চর্চার সঙ্গে বহুদিন যুক্ত থাকলেও সাম্প্রতিক বিভিন্ন সাহিত্য পত্রিকা, ওয়েব ম্যাগাজিন, নিউজ পেজ এবং সোশ্যাল মিডিয়ায় সাহিত্য গ্রুপে তিনি সক্রিয়ভাবে লেখা শুরু করেন। কৃষ্ণকলির কলম নামে ওনার নিজস্ব ব্লগে প্রকাশিত হয় নতুন বিষয়ভিত্তিক বহু লেখা, যা ইতিমধ্যেই পাঠকের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তো চলুন বেশি দেরি না করে আজকে ওনার এই গল্পটি শুনে নেওয়া যাক। শরতের এক চমৎকার রৌদ্রোজ্জ্বল সকাল। ঘোড়ার খুরের খটখট শব্দ তুলে বিলাসপুর রাজবাড়ির প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ালো এক লাল কালো ফিটন গাড়ি। হুলস্থুল পড়ে গেল বাড়ির মধ্যে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। অন্তর্মহলের বেশিরভাগ মেয়ে বউরা ছুটে গেল দোতলা জানালার দিকে। প্রবেশদ্বারের বাইরেও বেশ কিছু উৎসাহী মানুষের জমায়েত হয়েছে এই বিশেষ অতিথিকে চাক্ষুষ দর্শন করার জন্য। একটু পরেই দেখা গেল রাজামশাই গিলে করা পাঞ্জাবি আর ময়ূরপুচ্ছ ধুতির মালকোচা হাতে পদব্রজে চলেছেন প্রবেশদ্বারের উদ্দেশ্যে। পিছনে গতি মিলিয়ে হাঁটতে ব্যস্ত ছত্রধর। গাড়ির সামনে পৌঁছতেই চাপরাশি ফিটন গাড়ির দরজাটা খুলে দিল। বিলিতি কায়দায় রাজা মহেন্দ্র নারায়ণ হাত বাড়িয়ে দিলেন। রাজার হাত ধরে বিলাসপুরের মাটিতে যিনি প্রথম পা রাখলেন তিনি হলেন নগর কলকাতার থিয়েটারের মঞ্চ মায়াবিনী, থিয়েটার প্রেমী রাজা ও সাহেবদের হৃদয়েশ্বরী কমলিনী দেবী। লাল জরিপারের শাড়ি জড়ানো রূপ আর যৌবনের জৌলসে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সবার। গজকামিনী চালে পায়ের নূপুর ছমছমিয়ে এগোতে লাগলেন রাজা মহেন্দ্র নারায়ণের পাশে পাশে। রঙ্গমঞ্চের এই মোহনময়ী নটির খ্যাতি সামান্য নয়। কলকাতার অনেক বড় বড় নামি দামি মানুষের হৃদস্পন্দনিনী। থিয়েটারের নৈশ আসরে এই কমলিনী দেবীর সুরেলা কণ্ঠ আর চিত্তহারিণী রূপের চমকে প্রতিটা শোয়ে উপচে পড়ছে জনস্রোত। প্রতিটা শো একেবারে হাউসফুল। সেই কমলিনী দেবী এসেছেন রাজা মহেন্দ্র নারায়ণের বিশেষ অতিথি হয়ে, শারদীয়ার মাতৃপূজার আমন্ত্রণে। নবমী নিশীতে বিশেষ অনুষ্ঠান আছে, সেখানে বিশেষ গান বাজনা আর অ্যাক্টও করবেন। কমলিনী দেবীর আগমনে বহির্মহল ও অন্তর্মহলে বেশ একটা চাপা গুঞ্জন। কমলিনী দেবীর সহ অভিনেতা ও নাট্যকর্মীরাও বেশ খাতির পাচ্ছেন। বৈঠক ঘরের মান্যিগুণ্যি জনের মধ্যে স্তাবক প্রবৃত্ত হয়ে মক্ষী রানীর মতো এসে বসলেন কমলিনী দেবী। প্রশংসা আর তারিফে সকলেই পঞ্চমুখ। প্রাথমিক আলাপের পর কমলিনী দেবীর আগমন হলো অন্দরমহলে। কলকাতার বড় অভিনেত্রী, তার সাথে আলাপের ঔৎসুক্য তো থাকবেই। সবাই একে একে আলাপ পরিচয় সারল। তবে এনার আগমনটা খুব একটা পছন্দ হয়নি রানীমার এবং পিসি ঠাকুরনের। ওনাদের বিশ্বাস এইসব রমণীরা কাল সর্পসম হয়ে থাকে, রূপের আগুনে পুরুষ মানুষের সংসার পোড়ায়। এমনিতেই এই বংশের রাজা জমিদারদের এক নারীতে মনোরঞ্জন হয় না, সে কথা তো সবার ভালোই জানা আছে। তারপর এই মনমোহিনী রূপ সর্বনাশ ডেকে আনতে আর কতক্ষণ? ঠাকুরানীর হুকুম অবশ্য অন্দরমহলেই সীমাবদ্ধ। রাজামশাই তো তার মাতৃতুল্য পিসিমার বারণ না শুনেই কমলিনী দেবীকে দুর্গাপূজায় আমন্ত্রণ করেছেন।
আলাপ সেরে সবাই চলে গেলে পর কমলিনীর সাজ পোশাক আর খোঁপার বন্ধন একটু আলগা করে নরম বিছানায় এলিয়ে বসল। একজোড়া ডাগর চোখ পর্দার আড়াল থেকে মুগ্ধ চোখে দেখে যাচ্ছিল এই অপরূপা রমণীকে। সেটা অনেকক্ষণ লক্ষ্য করেছিল কমলিনী। ফাঁকা হতেই হাতের ইশারায় ডাক দিল। খুব ইতস্তত পায়ে তার সামনে এসে দাঁড়ালো বছর 14 এক বালিকা। বাহারি চমক না থাকলেও মুখটা বেশ চটকদার, শরীরী গঠন বেশ ফরাট। কমলিনী বেশ ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল, এই যে, নাম কি তোমার? আগে মিনু। শুধু মিনু? পুরো নাম মৃণালিনী। বাবা, বেশ মিল তো তোমার আমার নামে। আমি কমলিনী আর তুমি মৃণালিনী। বেশ, তা তবে ওইভাবে দূর থেকে কি দেখছিলে? আপনাকে। কি সুন্দর দেখতে, আপনার কত কদর। তা সবাই যখন কাছে এসে আলাপ সারলো, তুমি এমন দূরে থেকে দাঁড়িয়ে দেখছিলে কেন? মিনু একটু ইতস্তত করছিল। কারণটা এই যে পিসি ঠাকুরন বারণ করেছেন। মিনুর মাতুল দিদি রাজা মহেন্দ্র নারায়ণের ভ্রাতা স্বর্গীয় উপেন্দ্র নারায়ণের বিধবা। মিনু এ বাড়িতে এক প্রকার আশ্রিত। দিদির সাথে পিসিমার সেবা যত্ন করে আর অন্দরমহলের কাজকর্মে হাত লাগায়। বলতে গেলে কুটুম ছেড়ে কাজের লোক হিসেবেই পরিচয় হয়ে গেছে। কমলিনীর মনমোহিনী রূপ আর আদর যত্ন দেখে ওর ভীষণ কৌতূহল হয়েছিল, তাই বারণ না শুনেও এসেছে। কমলিনী কাকন ঝঞ্ঝনিয়ে বিছানায় হাত ঠুকে মিনুকে বসতে ইশারা করল। তারপর এক সুরেলা গলায় ডাক দিল, দেব কি, একটু পান দিয়ে যা রে। সঙ্গে সঙ্গে সাজা পানের বাক্স নিয়ে হাজির হলো দেবকী। একটা পান মুখে পুরে মিনুর দিকে তাকিয়ে বলল, পান খাবে মৃণাল? আমি কিন্তু তোমাকে মৃণাল বলেই ডাকবো, কেমন? না মানে, হ্যাঁ মানে ডাকবেন, কিন্তু পান খাবো না। মিনুর ঘাবড়ে যাওয়া দেখে আবার খিলখিলিয়ে হেসে উঠল কমলিনী। তা মৃণাল, তোমার পরিচয় তো জানলুম না। মিনু তার বর্তমান অবস্থানের কথা বলল। কমলিনী মিনুর দিকে তাকিয়ে বলল, এই বয়সেও কুমারী মেয়ে তো কেউ ঘরে রাখো না গো। তা ভিতরে খুঁত আছে নাকি? বেদায় নিজে বড়। মিনুর একটু খারাপই লাগলো। এই কেমন কথা ছিরি রে বাবা। কমলিনী এবার মিনুর কানের কাছে গিয়ে বলল, তো কে আটকাচ্ছে বিয়েটা শুনি? যুবরাজ না অন্য কেউ? মিনু চমকে বিছানা থেকে উঠে পড়ল। এই রমণী সত্যি মায়াবিনী নাকি? কিভাবে জানা সম্ভব যে যুবরাজকে মাঝে মাঝে রাতে খুশি করতে যায়? কমলিনী উঠে ওর হাত ধরে টেনে বসালো। ওমা ওমা, ভয় পেলে নাকি গো মৃণাল? কি ভাবছ আমি জাদু জানি? তা জানি একটু আধটু, সেটা অবশ্য পুরুষ মানুষের ওপর চলে। তোমাকে তো দেখেই আন্দাজ পেলাম গো। কি করে? হায়নায় চেহারা দেখো নিজের। সাজ পোশাক ছাড়াই কেমন জেল্লা দিচ্ছে। এই বয়স আর এত ভরা শরীর, এই চটক, পুরুষ মানুষের ছোঁয়া না লাগলে হয় না গো। সেটা আমার থেকে আর কেউ ভালো জানে না। তোমাকে দেখেই কেমন যেন নিজের কথা মনে পড়ে গেল। পিসি ঠাকুরনের ডাকে আকস্মিক চমকে গিয়ে মিনু আসি বলেই কমলিনীর ঘর থেকে দৌড়ে পালালো। পিসি ঠাকুরনের সামনে দাঁড়াতেই চোখ মুখ পাকিয়ে প্রশ্নটা বাজ পাখির মতো ধেয়ে এলো, কোথায় গিয়েছিলি রে মুখ পুড়ি? কখন থেকে তেল মালিশের জন্য ডাকছি, নিশ্চয়ই ওইখানে গিয়েছিলি। আগে আমি যাইনি, উনি তো ডাকলেন।
পাশ থেকে মিনুর দিদি রসুন তেলের গরম বাটিটা সামলাতে সামলাতে নিয়ে এসে রেখেই মিনুর মাথায় ঠেলা দিল। সাহস হয়েছে না বড়? বলেছি না ওসব মেয়ে মানুষের কাছে যাবি না, ওরা নষ্টা। সাজ পোশাক দেখেই লোভ হচ্ছে না বড়? কত পুরুষে ছুঁয়েছে তার হিসেব থাকে না ওদের। তোর কপালে যে দুবেলা ভালো মন্দ জুটছে, সুখে বেঁচে পড়তে আছিস, শান্তি হচ্ছে না নাকি? নাচ গাইয়ে নষ্ট হবার খুব শখ না? মিনু মাথা নিচু করে পিসি ঠাকুরনের পায়ে তেল ডলতে থাকে। তার শখ একটু ছিল বটে। গ্রামে থাকতে মাঝে মাঝে পালা গান করত, নাচতেও বেশ পারে। পিতৃহীনা হয়ে দিদির বাড়িতে আশ্রয় নেবার পর সেসব কবেই ঘুচে গেছে। মিনু মনে মনে ভাবে, নষ্ট হওয়ার আর বাকিটা আছে কি? লোলুপ নজরে তো অনেকেই দেখে। আর ছোট রাজাবাবু যে বর্তমানে এই বংশের একমাত্র প্রদীপ, প্রায় রাতের অন্ধকারে এসে হাতে টান দেয়। কমলিনীর তো সম্মানটুকুও জোটে, ওর তো তাও জোটে না। ছোট রাজাবাবু যখন নিশিগন্ধার সুবাস মেখে দুয়ারেটে বাহারি বাতির আলোয় নেশাতুর চোখে মৃণালিনীর শরীর থেকে তাড়িয়ে তাড়িয়ে মধু সেবন করে, সেইটা কি ভীষণ সম্মানের? মানুষটার ওপর কেন জানি একটা ভালোবাসা জন্মে গেছে। নায়েবের ছোকরা যেদিন ওর আঁচল টেনে বিরক্ত করছিল আর ছোট রাজাবাবু দেখতে পেয়েছিল, সপাটে এক চড় কষিয়েছিলেন আর রক্ত চোখে সাবধানবাণী করেছিলেন, যে মৃণালিনীকে খারাপ নজরে দেখবে তার চোখটাই উপড়ে নেবেন, আর ওর আব্রুতে হাত দেবার চেষ্টা করলে কেটে নেবেন তার হাত। সেদিন রাতে মনের খেয়ালে ছোট রাজাবাবুকে মিনু জিজ্ঞাসা করেছিল, আমাকে বিয়ে করে নাও না ছোট রাজাবাবু, তোমায় দেহ মন দিয়ে সুখে রাখবো, একসাথে সমস্ত জীবন কাটাবো। কিন্তু এই কথার উত্তরে যেটা এলো, কপালে সিঁদুরের স্বপ্ন দেখিস না মিনু, যেভাবে আছিস খুশি থাক। যে শরীর আমি ছুঁই সে শরীরে আর কেউ হাত লাগাবে না, সে কথা আমি তোকে দিচ্ছি। তুই আমার রক্ষিতা হয়ে থাকবি, সব প্রয়োজন মিটবে তোর। আর তাতে যদি খুশি না থাকতে পারিস, তাহলে ওই 12 ভূতে খাওয়াই তোর কপালে আছে। এরপর ছোট রাজাবাবু চলে গেলে ছলছল চোখে দু হাতে কাপড় টেনে নিজের অপমান ঢাকার চেষ্টা করেছিল মিনু। এই হলো মিনুর সুখে থাকা। মহা অষ্টমীর পুজোর মহা সমারোহ আর দুপুরের এলাহি ভোজ, এই নিয়েই সবাই ব্যস্ত। মিনু চোখে চোখে রাখছে কমলিনী দেবীকে। উফ, রূপের ছটা যেমন চোখ টাটায়, সমাদরের বহর দেখলেও হিংসে হয়। একটু ফাঁকা পেতেই কমলিনীর ঘরের সামনে এসে মিনু ডাকল, কমলিনী দিদি, ব্যস্ত আছেন? দিদি আরাম করছে, পরে এসো। দেবকীর গলায় উত্তর এলো। তারপর একটা ধমক শোনা গেল, সবই তো মাতব্বরি কেন রে তোর দেবকী? তারপর সুর নরম করে কমলিনী বলল, কে গো, মৃণাল নাকি? এসো ভাই, ভেতরে এসো। মিনু ভিতরে আসতেই কমলিনী কাছে ডাকল। দেবকীকে ইশারায় দোর বন্ধ করে চলে যেতে বলল। কি মৃণাল, কিছু বলবে নাকি? কমলিনী দিদি, তুমি যে বললে তুমি পুরুষ মানুষকে বশ করার জাদু জানো, আমাকে শেখাবে গো। এভাবে আর রক্ষিতা হয়ে থাকতে চাইনে। বেশ বেশ, শেখাতে পারি। তা কাকে বশ করবে, যুবরাজ? কমলিনীর ভ্রুযুগলে ঢেউ খেলে। মিনুও সম্মতির ঘাড় নাড়ে। হঠাৎ কমলিনীর কণ্ঠহারের দিকে চোখ গেল মিনুর। এই যে রানীমার বিবাহের 7 নড়ি আশীর্বাদী হার।
অমন করে তাকাচ্ছ কি মৃণাল? এটা যে রাজাবাবুর উপহার গো। কাল নিশীতে দাবা খেলায় হারিয়েছি তোমাদের বড় রাজাবাবুকে। উপঢৌকন নিতে হবে না বলো? মিনু তখন বিভোর হয়ে চেয়ে আছে কমলিনীর দিকে। হাসি থামিয়ে কমলিনী বলে, জানো মৃণাল, আমি যখন তোমার বয়সী তখন আমার রূপ জৌলুস এভাবে ঝলকায়নি, কিন্তু কামুক নজর ঠিক বন্দি করেছিল আমায়। তোমার মতো রাজাবাবুদের লামপট্য থেকে আমিও বাঁচতে পারিনি জানো। তারপর একবার আমাদের গ্রামে কলকাতার নাম করা শঙ্খিনী বাই এলেন। ব্যাস, জহুরির চোখ ঠিক চিনে নিল রতনকে। আমাকে উপহার চেয়ে নিলেন রাজার কাছে। আমার কপালটাই বদলে গেল। হাতে ধরে তালিম দিলেন, বড় দিদির মতো আগলে রাখলেন। তারপর তুলে দিলেন ওই কলকাতার থিয়েটারের সম্রাট নবীনচন্দ্র সেনের হাতে। আমার জৌলুসের জীবনও শুরু হলো। তোমাকে দেখে এক ঝলক নিজের পুরনো কথা মনে পড়ে গেল মৃণাল। এবার তোমার কথাখানা আমাকে খুলে বলো দেখি। মিনু নিজের জীবনের সমস্ত অতীত আর বর্তমান ছল ছল চোখে কমলিনীর সামনে তুলে ধরে। কমলিনী যেন নিজের অতীতের ছবি চোখের সামনে দেখতে পাচ্ছে। মিনু সব কথা বলে মাথা নিচু করে চুপ করে যায়। কমলিনীর চোখে যেন একটা ক্ষোভের আভা। কমলিনী উঠে গিয়ে জানালা বন্ধ করে নিজের ট্রাঙ্ক থেকে একটা বাক্স নিয়ে এসে খাটে এসে বসল। বাক্সটা খুলে মিনুর দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, আমার কাছে এসো মৃণাল, পরনের কাপড় খুলে দাও। তোমাকে বশ করা শেখাবো। মন শক্ত করে শিখতে হবে কিন্তু, আর পারতেও হবে। আমি তোমার পরীক্ষা নেব আর গুরু দক্ষিণাও। যদি পারো তাহলে বাক্স আর আমার গুরুবিদ্যা তোমার। তখন যাকে খুশি চাইলেই বশ করতে পারবে। নিজের ভাগ্য নিজেকেই লিখতে হবে। পারবে তো? মিনু এক টানে বুকের আঁচল সরিয়ে দেয়। বিলাসপুর রাজবাড়ির দুর্গাপুজোর নবমী নিশীর জাঁকজমকের খ্যাতি এমনই ভুবনজোড়া। তারপর মর্তের অপসরে কমলিনী দেবীর অ্যাক্ট দেখতে উপচে পড়ছে জনস্রোত। কলকাতা আর আশেপাশের গ্রাম থেকে নিমন্ত্রিত অতিথি হয়ে এসছেন অনেক মান্যগণ্যী মানুষ। সন্ধ্যারতি শেষে শুরু হলো সেই মায়াময়ী হৃদয় স্তব্ধ করে দেওয়া গান ও অভিনয়। মন্ত্রমুগ্ধের মতো সবাই এক দৃষ্টে উপভোগ করতে থাকে। মিনু দিদি একবার খোঁজ করেছিল, কিন্তু ওকে দেখতে না পেয়ে তারপর আসরের টানে সব ভুলেও গেল। নবমী নিশীর মধ্যরাত এখন। ক্লান্ত শরীর নিয়ে এলিয়ে গেছে যে যার কক্ষে। অতিথিরাও ফিরে গেছেন অতিথি মহলে। মাঝে মাঝে দক্ষিণা হাওয়ায় ভেসে আসছে রজনীগন্ধা আর বিদেশি আতর আর হুক্কার তামাকের গন্ধ। নিঝুম রাতের গা ছমছমে ভাবটা রাজবাড়িকে ছেয়ে রেখেছে। ঠিক এমন সময় অন্দরমহলের ভিতর কক্ষ থেকে চাদর মুড়ি দেওয়া এক ছায়া মূর্তি খুব সন্তর্পণে এসে দাঁড়ালো কমলিনীর শয়নকক্ষের দরজার সামনে। একটু এদিক ওদিক তাকিয়েই দরজায় খুব আস্তে দুটো টোকা পড়ল। দরজা খুলতেই কমলিনীর ঘরে প্রবেশ করলো সেই ছায়ামূর্তি। চাদর আর অবগুণ্ঠন সরিয়ে একটা কাঁপা কাঁপা হাত প্রসারিত হলো কমলিনীর দিকে। দিদি, এই নাও তোমার গুরু দক্ষিণা। আমি পেরেছি।
মৃণালিনীর হাতে তখন শোভা পাচ্ছে ছোট বাবুর গলার সোনার চেনটা। মৃণালের কৃষ্ণ কাজল চোখ থেকে ছলকে উঠেছে আনন্দাশ্রু আর আশার দীপ্তি। সেই জল ছলছল ডাগর চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসল কমলিনী। কমলিনী জানে ও চোখে অঙ্গীকারের ভাষাও আছে, আছে আত্মমর্যাদার আগুন। মৃণালকে সস্নেহে বুকে জড়িয়ে ধরল কমলিনী। মাঘী শীতের রেশ চারপাশে। থিয়েটারের পর প্রসাধন কক্ষে সাজগোজ খুলতে ব্যস্ত কমলিনী। এমন সময় দেবকী একটা পত্র দিয়ে গেল, নিমন্ত্রণ পত্র। বিলাসপুর রাজবাড়ির ছোট কুমারের সাথে মৃণালিনীর বিবাহ সম্পন্ন হবে আসছে ফাল্গুন মাসে। কমলিনীর সবান্ধব নিমন্ত্রণ। পত্র শেষ হতেই কমলিনীর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সিন্ধুকে রাখা গয়নার বাক্স খুলে বিলাসপুর রাজার দেয়া 7 নড়ি হারটা আলাদা করে একটা বাক্সে রেখে দিল। এটাই যে মৃণালিনীর বিবাহের যোগ্য উপহার। কমলিনী মুখে অর্ধচন্দ্রের মতো শোভা পাচ্ছে একটা জয়ের হাসি। কমলিনী নিজেও একসময় জমিদারি লামপট্য আর শোষণের শিকার হয়েছে। এই পেশার নারীদের তৎকালীন সময়ে ভীষণ খারাপ ভাবা হতো, একেবারে কাল সর্পসম। কিন্তু কমলিনীর মনে মৃণালের জন্য কষ্ট হয়, ওর নিজের অতীত মনে আসে। তাই নিজের মোহিনী আদব কায়দা দিয়ে সাহায্য করে মৃণালকে, যাতে জমিদার পুত্র শুধু সম্ভব নয়, মৃণালকে পাবার আকাঙ্ক্ষায় একেবারে পাগল হয়ে ওঠে এবং মৃণালের দাবি মেনে নেয়। মৃণালের প্রথম জয় যুবরাজের গলার হার। যদিও সে ছলাকলার আশ্রয় নিয়েছিল, তবে ওর উদ্দেশ্য ছিল বিবাহ করে সংসার করা, নিজের মর্যাদা ফিরিয়ে আনা। কমলিনী যে নিজের হাতে মৃণালকে মোহিনী বিদ্যা শিখিয়েছে। আপন ভগিনী সম একটা মেয়েকে কমলিনী হবার থেকে বাঁচাতে যে পেরেছে, এটাই তো ওর জয়। আপনারা শুনছিলেন লেখিকা পল্লবী পালের লেখা কমলিনীর কণ্ঠহার গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু হেল্প করবেন। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।